হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব 2024-এ মুক্তি পাওয়া তামিল হরর স্কাইফাই মুভি ব্ল্যাক। মুভি শুরুতেই আমরা 1964 সালের টাইমলাইন দেখতে পাই, যেখানে গণেশ আর ললিতা দুজন দম্পতি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আর সেখানে তাদের হেল্প করছে তাদেরই বন্ধু মনোহর। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আর সাথে সেই দিন সুপারমুনও ছিল। এই সুপারমুনটাকে নোট করতে হবে, কারণ এই সুপারমুন নিয়েই মুভিটির প্লট। রাতে মাথা ঠাই দেওয়ার জন্য গণেশ আর ললিতাকে মনোহর তাদেরই একটা পুরনো বাড়িতে নিয়ে যায়। সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তারা তিনজনই একটা এঞ্জেলের মূর্তিকে রাস্তার মধ্যে দেখতে পায়, বাট সেই দিকে তারা অতটা কনসেন্ট্রেট না করে বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয়। কিন্তু সেই বাড়িতে পৌঁছানোর পর তারা খেয়াল করে সেখানে কোনো রকম বৃষ্টি হচ্ছিল না। তাদের দুজনকে ঘরের মধ্যে রেস্ট নিতে বলে মনোহর ড্রিঙ্ক করতে থাকে, আর তখন অ্যাজ এ অডিয়েন্স আমরা জানতে পারি যে ললিতার প্রতি মনোহরের ক্রাশ ছিল, কিন্তু সে যেহেতু অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে সেটা মন থেকে মনোহর সহ্য করতে পারছে না। আর তখন সে তাদের দুজনকে মেরে ফেলার প্ল্যান করে। গাড়ি থেকে রিভলভারটা বার করতে গেলে চারিদিকে লাইট তখন ফ্লিক হতে থাকে। রাস্তার অন্ধকারের উল্টো দিকে তখন কাউকে মনোহর দেখতে পায়, বাট সেই অন্ধকারটা যখনই ক্রস করে কাউকেই দেখতে পায় না। আর এক বিভৎস ভাইব্রেটিং সাউন্ড তার কানে আসতে থাকে, আর ঠিক তখনই তার বাড়ির ওপরে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। দৌড়ে সেই দিকে গেলে সে দেখে যে গণেশ আর ললিতাকে কেউ গুলি করেছে, আর তারা দুজনেই মারা গেছে। কিন্তু কে বা কারা এই কাজটা করলো মনোহর সেটা বুঝতে পারে না। এরপর কাহিনী শিফট হয় 2024 সালে কাঞ্চিপুরম ডিস্ট্রিক্টের এক পুলিশ স্টেশনে, যেখানে পুলিশ অফিসাররা এক আরোপি বসন্তকে জিজ্ঞাসাবাদ করছে যে তার ওয়াইফ ইমার্জেন্সি কল করার পর গায়েব হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তারা সবাই সন্দেহ করছে যে এই কাজটা তার হাজবেন্ডেরই। তাই ভালোই ভালোই সে যেন বলে দেয় যে তার ওয়াইফ কোথায়। বসন্ত জানায় যে সে কখনো তার ওয়াইফের গায়ে হাত অব্দি তোলেনি, তাই পুলিশ না জেনে তাকে আটকে রাখতে পারে না। ঠিক তখনই 48 ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাগুলি দেখানো হয়, যেখানে বসন্ত আর তার ওয়াইফ আরান্না ডিস্কোতে যখন ডান্স করছিল তখন একটা ছেলের সাথে তাদের হাতাহাতি হয়। হাতাহাতি এমন জায়গায় পৌঁছয় যে যখন তারা বাড়ি ফিরছিল তখন তাদের গাড়ির কাঁচ সেই ছেলেটা এসে ভেঙে দেয়, আর তাদের দুজনকে ওয়ার্নিংও দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই সেই পুলিশ স্টেশনের ঘটনার 18 ঘন্টা আগে, যেখানে নিউজে বলছে যে সুপারমুন সেদিন রাত থেকেই শুরু হচ্ছে, আর এই ঘটনা 60 বছরে একবারই হয়। বসন্ত আর আরান্না ঠিক করে যে সেদিন রাতে তারা নতুন বাড়িতে শিফট হবে। এই বলে পুরনো বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে গাড়ি নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তার চার মাথার মোড় ক্রস করার সময় বসন্ত এঞ্জেলের মূর্তিটা দেখতে পায়, আর তার ওয়াইফ আরান্নাকে জানায় যে সে এই মূর্তিটা আগেও কোথাও দেখেছে, আর তার মনে হয় এক্ষুনি তার পাশ থেকে একখানা পুরনো গাড়ি ক্রস করবে। কিন্তু সেখানে কোনো গাড়ি ক্রস না করলে আরান্না বলে যে এটা এক ধরনের ডেজাভু, যেটা প্রত্যেকটা মানুষেরই হয়। নতুন বাড়িতে পৌঁছলে সেই কমপ্লেক্সের স্টাফরা তাদের ওয়েলকাম করে, আর জানায় যে এই কমপ্লেক্সে তারাই প্রথম যারা প্রথম এই বাড়িতে উদ্বোধন করলো, আর কেউ এখানে এখনো অব্দি আসেনি। আরান্না তখন সেই স্টাফদের জিজ্ঞেস করে যে সেই এঞ্জেলের মূর্তিটা চার মাথার মোড়ে কি করে এলো। সেই স্টাফরা জানায় যে বহু বছর আগে ওই মূর্তিটাকে ওখান থেকে সরানো হচ্ছিল গাড়ি করে, বাট যখনই কোনো গাড়ি আসে সেটাই তখন খারাপ হয়ে যাচ্ছিল, তাই সেই মূর্তিটাকে ওখান থেকে সরানো অশুভ মনে করে চার্চের লোকেরা এসে ওটাকে সেখানেই স্থাপন করে দেয়। এরপর বসন্ত আর আরান্না তারা দুজন মিলে শপিং করার জন্য বাইরে চলে যায়, বাট যখন ফেরে তখন দেখে সিকিউরিটি গার্ড গেটের মধ্যে নেই। বসন্ত নিজেই গেটটাকে খুলে গাড়িটাকে পার্ক করে, কারণ সেই কমপ্লেক্সে তারা দুজনই ছিল, আর কেউ ছিল না। ঘরে ঢুকতে যাবে ঠিক তখনই একটা গিফট দরজার গোড়ায় তারা পড়ে থাকতে দেখে। গিফটটা একটা ওয়াল পেন্টিং ছিল, আর যে পাঠিয়েছে তার নাম সেখানে ছিল না। তাই তারা দুজনেই বুঝতে পারে না তাদের কোন বন্ধু এটা তাদের সেন্ড করেছে। দেওয়ালের একটা পাশে ওয়াল পেন্টিংটাকে তারা তখন টাঙিয়ে দেয়। এরপর অনেক রাত হলে তাদেরই এক বন্ধু সুরেশ তাদের সাথে দেখা করতে আসে, আর এসে বলে যে বসন্তী নাকি তাকে ফোন করে ডেকেছে। সুরেশ আরো বলে যে বসন্ত নাকি অনেক প্রবলেমের মধ্যে ছিল, তাই এমার্জেন্সি হেল্প সে চেয়েছিল, আর সেই জন্যই সে এত রাতে এখানে এসছে। আরান্না সুরেশকে জানায় যে এই ওয়াল পেন্টিংটায় সেন্ডারের নাম নেই, আর সেটা জানার জন্যই সে বসন্তকে গ্রুপে মেসেজ করতে বলেছিল। হতে পারে বসন্ত কোনো প্র্যাঙ্ক করেছে তার সাথে। সুরেশ তখন রেগে মেগে সেই ঘর থেকে বেরিয়ে যায়, আর বসন্তকে বলে যে এই ঘড়ির টাইমটা সে যেন ঠিক করে, কারণ তার ঘড়িতে অন্য টাইম দেখাচ্ছে। এই বলে সেখান থেকে চলে যায়। বসন্ত তাকে বলে যে সেই বাড়িতে নতুন এসছে, সে আস্তে আস্তে সব ঠিক করে নেবে। অ্যাজ এ অডিয়েন্স আমরা দেখতে পাই যে সুরেশ যখন গাড়ি চালাতে চালাতে ফোন ঘাটছিল তখন তার ঘড়িতে বাজে 2:34। এর কারণটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপর বসন্তের কাছে তার অফিস থেকে ফোন আসে, তখন ফোনটা রিসিভ করতে সে ব্যালকনিতে যায়, বাট
তখন খেয়াল করে তার পাশে থাকা গাছটা নড়ছে। বন্য জীবজন্তুর জন্য সেটা হচ্ছে বলে সে অতটা পাত্তা দেয় না। ফোনটা রেখে যখন বসন্ত ঘরে ঢুকে তখন আবার সেই নয়েজ ভাইব্রেটিং সাউন্ডটা সে আর আরণ্যা দুজনেই শুনতে পায়। আর ঠিক সেই টাইমে লাইট ফ্লিকারিং করতে করতে হঠাৎ করে পুরো কমপ্লেক্স লাইটস আউট হয়ে যায়। কমপ্লেক্সের ম্যানেজারকে ফোন করলে সে জানায় যে এই মুহূর্তে কমপ্লেক্সে কেউ অ্যাভেলেবেল নেই, তাই জেনারেটর যেন তারা দুজনে গিয়ে চালিয়ে দেয়। সেই মতো পার্কিং স্পটে গিয়ে যখন তারা জেনারেটর চালায় আরণ্যা খেয়াল করে যে তাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু বসন্ত পার্কিং এর এদিক ওদিক দেখলেও কাউকেই দেখতে পায় না। মনের ভুল ভেবে তারা দুজনেই ঘরের মধ্যে ফিরে আসে। জানলায় পর্দাটা টানার সময় আরণ্যা খেয়াল করে যে তাদের উল্টো দিকের বাড়িতে লাইট জ্বলছে, কিন্তু সেই কমপ্লেক্সে তারা দুজন ছাড়া কেউই ছিল না। তাহলে সেখানে লাইট কে জ্বালালো? বসন্ত জানায় যে তারা যখন শপিং এ গেছিল হতে পারে তাদের মতনই কোনো কাপেল বা কেউ এই কমপ্লেক্সে এসছে, তারা সেটা জানে না। আর হয়তো পার্কিং এও সে তাকেই দেখেছে। কিন্তু সেই মোমেন্টে সিকিউরিটি গার্ড তার ফোনে ফোন করে আর জানায় যে সামনের বাড়ি এখনো বিক্রি হয়নি, তাহলে সেখানে লাইট জ্বললো কি করে। কথাটা কমপ্লিট করবে সেই টাইমেই আবার সেই ভাইব্রেটিং নয়েজ সাউন্ডটা তারা শুনতে পায় আর ফোনটা কেটে যায়। বসন্ত তখন তার ঘর থেকে বেরিয়ে সেই বাড়িটার দিকে দেখতে যায় সে সেই বাড়িতে কে রয়েছে, বাট খেয়াল করে রাস্তার মধ্যে সমস্ত লাইট জ্বললেও একটা জায়গায় লাইট জ্বলছে না, সেখানটা ডার্ক হয়ে আছে। আর সেই ডার্ক স্পটটা যখনই সে ক্রস করে খেয়াল করে সেই বাড়িটায় কোনো লাইটই জ্বলছে না। সে তখন জানলা দিয়ে উকি মেরে দেখতে যায় যে সেই বাড়িটা অ্যাকচুয়ালি কে রয়েছে, বাট সেই মুমেন্টেই জানলার কাছে একটা জ্বলন্ত শিকার সে পড়ে থাকতে দেখে। ঘরে এসে আরণ্যাকে জানায় যে সেই ঘরে কেউই নেই, ঘরটা লোডশেডিং অবস্থায় রয়েছে। বাট আরণ্যা যখন আবার জানলা দিয়ে পর্দাটা সরায় সে বসন্তকে বলে যে না, সেই ঘরে কেউ রয়েছে, কারণ আবার সেই ঘরে লাইট জ্বলছে। আর এইবার তারা দুজন মিলে সেই বাড়িটার দিকে দেখতে যায় যে সেই বাড়িটাতে কে রয়েছে। আর আবার তারা দুজনে সেই ডার্ক স্পটটা ক্রস করে সেই বাড়িটার দিকে যায়। বাট এবারে বসন্ত সেই বাড়িটার জানলা দিয়ে দেখে যে পেন্টিংটা তাদের ঘরে রাখা আছে ঠিক সেম পেন্টিং এই ঘরেও রাখা রয়েছে। শুধু পেন্টিংই নয়, তাদের ঘরের মতো এই ঘরে সব সেম, লাইক সোফা, পর্দা, সবকিছু। যেটা দেখে আরণ্যা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে বসন্ত ভয় পেয়ে যায়, কারণ তারা যখন দেখে যে সেই ঘরের মধ্যে শুধুমাত্র জিনিসপত্র নয় তাদের মতো দেখতে দুজন বসে আছে, তখন তারা এতটাই ভয় পেয়ে যায় যে দৌড়ে আবার তাদের ঘরের মধ্যে চলে যায়। ঘরে ফেরার পর বসন্ত সেই সিগারেট টুকরোটা আরণ্যাকে দেখায় আর বলে যে তারা ছাড়াও এখানে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছে আর সেই মানুষটাই হয়তো তাদেরকে ভয় দেখাচ্ছে। বাট সিগারেট টুকরোটা দেখে আরণ্যা বসন্তকে জানায় যে এই সিগারেট কোম্পানি এখানে পাওয়া যায় না, এটা বাহামাস থেকে সেই এনেছিল বসন্তকে গিফট করবে বলে। আর এই সিগারেট টুকরোটাও তাদেরই। যেটা শোনার পর বসন্তের হোশ উড়ে যায়। তারা দুজনে তখন ঠিক করে যে এই কমপ্লেক্স থেকে তারা যত শীঘ্র সম্ভব পালিয়ে যাবে। সেই মতো পার্কিং এ গিয়ে গাড়ি স্টার্ট করে আর বাইরের এক্সিটের দিকে রওনা দেয়। কিন্তু অবাক কাণ্ড এখানে যে তারা যতবারই সেই ডার্ক স্পট থেকে ক্রস করছিল প্রত্যেকবারই সেমই জায়গায় চলে আসছিল। তারা সেই ডার্ক স্পট থেকে প্রায় 4-5 বার ক্রস করে, বাট যখন সেমই জায়গায় চলে আসে তখন বসন্ত জানায় যে তারা একই জায়গায় বারবার চক্কর লাগাচ্ছে, এই জায়গা থেকে বেরোনো সোজা নয়। মন খারাপ করে আবার নিজেদের ঘরে তারা চলে আসে, বাট এসে দেখে যে তাদের ঘর কেউ তোড়পাড় করেছে, কারণ পেন্টিংটাও ভাঙা রয়েছে আর সাথে জিনিসপত্র আগোছালো হয়ে পড়ে রয়েছে। আর ঠিক তখনই আরণ্যা পুলিশ স্টেশনে ফোন করে পুলিশের হেল্প চায়, কিন্তু সিগন্যাল প্রপার না থাকায় পুলিশ স্টেশনের অফিসার তার কথা পরিষ্কারভাবে শুনতে পায় না। বসন্ত তখন তার বন্ধু সুরেশকে ফোন করে আর বলে যে সে চলে যাওয়ার পর সে সিরিয়াসলি এবারে প্রবলেমের মধ্যেই রয়েছে। বাট সুরেশ জানায় যে সে এখনো তার বাড়িতে যায়নি। বসন্ত এই ফার্স্ট টাইমই তাকে ফোন করলো। সুহাস জানায় যে সে তার বাড়িতে এখনো অব্দি যায়নি, বাট এখন তাকে হেল্প করার জন্য নিশ্চয়ই যাবে, এই বলে ফোনটা রাখে। আরণ্যাকে তখন সে জানায় যে প্রথমবার সুরেশ যখন তাদের বাড়িতে এসেছিল তখন সে বলছিল যে বসন্ত কোনো এমার্জেন্সি হেল্পের জন্যই তাকে ফোন করেছিল, বাট সুরেশ এখন বলছে সে নাকি তাকে ফোনও করেনি আর সে তার বাড়িতে আসেওনি। কিছু বুঝে ওঠার আগেই তারা খেয়াল করে তাদের ঘরের এক জায়গায় পর্দায় আগুন ধরে গেছে আর সেটাকে তারা নেভাতে যায়। তারপর কিছুক্ষণ সময় যাওয়ার পর তারা খেয়াল করে ঠিক সেম ভাবে অপোজিট বাড়িতেও পর্দাতে আগুন লেগে গেছে। তখন বসন্ত বুঝতে পারে যে সেম ঘটনা অন্য বাড়িতেও হতে পারে তাদের চিন্তা ভাবনা, তাদের দুজনের চিন্তা ভাবনা দুজনই সেম। সেই মতো তারা দুজনে তাদের ঘরের লাইটটা অফ করে আবার অন করে আর
ঠিক সেম ভাবে অপোজিট বাড়িতেও সেম ঘটনাই ঘটে। বসন্ত তখন ঠিক করে যে একটা নোট লিখবে যে উই আর ফ্রেন্ডলি, আমাদের দিয়ে তাদের কোনো সমস্যা নেই, আর সেই নোটটা সেই ঘরের দরজার নিচে রেখে আসবে। সেই মতো বসন্ত আর আরান্না তারা দুজনেই রাস্তার উপর দিয়ে সেই ডার্ক স্পটটা ক্রস করে আর সেই বাড়ির নিচে গিয়ে নোটটা রেখে আসে। বাট নিজের ঘরে আসার পর তারা দুজনেই দেখে যে সেম নোট তাদের ঘরের মধ্যেও রয়েছে। বসন্ত মনে করে এটা হচ্ছে তাদের ভ্রম, যেটা তারা এই বাড়িতে আসার পর থেকে হচ্ছে। সেই মতো সে আর একটা লেটার লেখে, বাট পাশের বাড়িতে রাখতে যাওয়ার আগেই আর একটা বসন্ত সেই ঘরে আসে আর মেন বসন্তকে মারতে থাকে। আর সেটা দেখে আরান্না শকড হয়ে যায়। বাট কিছুক্ষণ পর মেন বসন্ত অন্য বসন্তকে মেরে ভাগিয়ে দেয় সেখান থেকে। তখন ঘড়িতে সময় হচ্ছিল রাত 2টো। প্রতিশোধ নেবে বলে বসন্ত তখন হাতে একটা লাঠি নিয়ে পাশের বিল্ডিং এ যায় সেই বসন্তকে মারতে, কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের ঘড়িতে টাইম হচ্ছে 1:30। সেইটা দেখে তারা আবার নিজের ঘরে চলে আসে, বাট সেখানে এসে দেখে ঘড়িতে সময় হচ্ছে রাত 1টা। তারা কোনোভাবে আগের সময় থেকে 1 ঘন্টা আগে চলে এসেছে। আর তারা এটাও খেয়াল করে যে তাদের ঘরের পর্দায় এখনো অব্দি আগুনও লাগেনি, আর তাদের ঘরের পেন্টিংও এখনো অব্দি আস্ত রয়েছে। আর ঠিক তখনই তারা নিজেদেরই গাড়ির আওয়াজ শুনতে পায়, আর সেটা দেখতে গেলে দেখে যে সেই ব্ল্যাক স্পটের মধ্যে তাদের গাড়িটা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। আর এটা সেই মোমেন্টই ছিল যখন তারা পার্কিং স্পট থেকে গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল। মাসান তখন কিছুটা হলেও কনসেপ্ট বুঝতে পারে। সে বুঝতে পারে যে এই অন্ধকারের মধ্যেই কিছু আছে। সে আরান্নাকে জানায় যে বাইরে কোনো ফোর্স বা রেডিয়েশনের প্রভাব কম হলেও যখন তারা অন্ধকারের মধ্যে যাচ্ছিল তখন তার এফেক্ট তাদের মধ্যে বেশি মনে হচ্ছিল। সে আরান্নাকে আরো বলে যে যখনই অন্ধকারের মধ্যে দিয়ে তারা প্রবেশ করছিল তারা মিরর ডাইমেনশনে প্রবেশ করছিল, তাই বারবার তারা যে ঘরে আসছিল সেটা তাদের ঘর নয়, সেটা সময়ের হয় আগে নয় পরে। বাট তারা তাদের নিজের ঘরে পৌঁছাচ্ছিল না, তারা অন্য টাইম লাইনে অন্য কারোর ঘরে পৌঁছচ্ছিল। আর গাড়ি করে যখন তারা দুজনে অন্ধকারের মধ্য দিয়ে 4বার ক্রস করেছিল তখন 4বারই তারা অন্য টাইম লাইনে পৌঁছে গিয়েছিল। আর এই অন্ধকার জায়গাটাই একটা পোর্টাল, একটা ওয়ার্ম হোল, যার মাধ্যমে তারা এই সমস্ত টাইম লাইনে ঘোরাফেরা করছে। বসন্ত কি করবে এরপর সেটা ভেবে পাচ্ছিল না, বাট যে সমস্ত কথা সে ভাবছিল সেটা সামনেই একটা ডায়েরিতে লেখা ছিল। আরান্না জানায় কোনো উপায় নেই, সেই ডার্ক স্পট বা পোর্টাল তাদের ক্রস করতেই হবে যদি নতুন কোনো রাস্তা বেরোয় সেই খোঁজে। সেই মতো তারা সেই পোর্টাল ক্রস করলে তারা সময়ের একদম আগে চলে যায়, মানে এই কমপ্লেক্সে যখন তারা সন্ধ্যেবেলা এসছিল। আর তখনই সেই অফিসের ফোন যে এসছিল বসন্তের কাছে সেটা অ্যাকচুয়ালি তারই এক বান্ধবী করেছিল, যেটা ফোনে কথা বলার সময় সেই বান্ধবী জানায় যে এই পেন্টিংটা তারই উপহার দেওয়া। সত্যি কথাটা আরান্নার থেকে লুকানোর জন্য আরান্না অভিমান করে একা সেই ডার্ক স্পটের মধ্যে দিয়ে চলে যায়। বসন্ত কিছুক্ষণ পর রিয়েলাইজ করে যে সেই পোর্টাল থেকে যদি আরান্না একা বেরোয় তাহলে অন্য টাইম লাইনে চলে যাবে। এই বলে সে তাকে আটকাতে গেলেও কোনোভাবেই তাকে আটকাতে পারে না, সে সেই পোর্টালের মধ্যে ঢুকেই যায়। বিভিন্ন টাইম লাইনে বসন্ত ঘুরলেও আরান্নাকে সে খুঁজে পায় না। আর একটা টাইম লাইনে বসন্ত আর আরান্নাকে সে দেখতে পায়, বাট সেটা সেই টাইম লাইন ছিল যেখানে তারা জেনারেটর চালাতে গিয়েছিল। আর সেই টাইম লাইনেই আরান্না বলেছিল যে পেছনে সে কাউকে দেখতে পেয়েছে। অ্যাকচুয়ালি সেটা বসন্তই ছিল। তখন রাগের চোটে ঘরে এসে সেই ওয়াল পেন্টিংটাকে সে ভেঙেই দেয়, বাট বাইরে বেরোলে দেখে যে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, কারণ তখন আরান্না পুলিশের হেল্প চেয়েছিল এই এমার্জেন্সি সিচুয়েশন থেকে বাঁচার জন্য। পুলিশ এসে সন্দেহবশত বসন্তকে তুলে নিয়ে যায়। তারা ভাবে যে তার ওয়াইফকে সে খুন করেছে। বসন্তের একটা কথাও সেই পুলিশ অফিসাররা বিশ্বাস করে না, বাট বসন্ত এটা বুঝতে পারে না যে এই রাস্তা দিয়ে পুলিশ অফিসাররা এলো কি করে, কারণ রাস্তার মাঝেই সেই পোর্টালটা ছিল। থানাতে অনেক জিজ্ঞাসাবাদের পরও যখন পুলিশ তার কথা শোনে না তখন পুলিশ অফিসারদের মেরে গাড়ি নিয়ে সে পালিয়ে যায়। কমপ্লেক্সে আসার আগে সেই এঞ্জেলের মূর্তিটা যখন সে ক্রস করছিল তখন তার স্বপ্নে বা দেজাভুতে দেখা পুরনো একটা গাড়িকেও ক্রস করতে দেখে। সে কিছু না বুঝে সেই গাড়িটার পিছু করে বসন্ত, আর সেটা ফলো করে সে পৌঁছয় 1964-এ ঘটে যাওয়া মনোহরের বাড়িতে। মনোহর তখন বসন্তকে হেল্প করে। সে জানায় যে তার বন্ধুকে হেল্প করার সময় যে ভাইব্রেটিং নয়েজ সাউন্ডটা সে শুনেছিল সেটা আজ সন্ধ্যেবেলাতেও সে শুনেছে। আর এটাও জানায় যে সেদিন রাতে যখন তার বন্ধু খুন হয়েছিল তখন সে খুনির পিছু নিয়েছিল, বাট দেখে যে খুনি সে নিজেই, তারই একটা অল্টারনেট ভার্সন। বসন্ত যখন অন্ধকারের মধ্যে দিয়ে যাতায়াত করছিল তখন সে নতুন নতুন টাইম লাইনে প্রবেশ করছিল, আর এই সমস্ত টাইম লাইন কানেক্ট করছিল এই ওয়ার্ম হোল। আর প্রতি 60 বছর অন্তর সুপার মুনের দিনই এই ওয়ার্ম হোল খোলে, মানে এই পোর্টাল খোলে। আর হাতে তার মাত্র আছে 45 মিনিট, কারণ এরপরই সুপার মুনের সময় শেষ হয়ে যাবে। আর এই সময়ের মধ্যে যদি সে তার ওয়াইফকে না খুঁজে পায় তাহলে আরো 60 বছর তাকে ওয়েট করতে হবে। আর একটা কথা সে বলে যে সুপার মুন যদি মেঘ দিয়ে ঢাকা পড়ে যায় তাহলে ওয়ার্ম হোলের
দরজা খুলবে না। সুপারমুন যখন পরিষ্কার আকাশে দেখা যাবে তখনই এই পোর্টাল খুলবে। ইমিডিয়েট সে তখন কমপ্লেক্সে যায় আর ঠিক করে যে পুরনো যে বসন্ত রয়েছে তাকে মেরে সেই টাইম লাইনে আরান্নাকে তার সাথে নিয়ে চলে আসবে। সেই ভেবে যখন সে দরজাটা খোলে এটা সেই সময়ই ছিল যে টাইম লাইনে দুটো বসন্ত একসাথে চলে এসেছিল। তাই সেই টাইম লাইনে মার খেয়ে সে আবার অন্য টাইম লাইনে যায় আর গিয়ে জানতে পারে যে তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তখন সে আর সেই টাইম লাইনের বসন্তকে মারে না, মন খারাপ করে বাইরে বসে থাকে। আর সেই মোমেন্টেই সেখানে পুলিশের গাড়ি এসে পৌঁছায় আর সাথে আসে আর একটা আরান্না যে একাই ছিল আর জানায় যে মিসিং হয়ে যাওয়ার পর সে পুলিশে কমপ্লেন করে আর সেই জন্যই পুলিশ এখানে এসেছে। এরপর তারা দুজন যখন পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন আরান্না জানায় যে পার্কিং এ জেনারেটর চালানোর সময় বসন্ত কোথায় হারিয়ে গিয়েছিল। বসন্ত জানতে পারে যে এই টাইম লাইনে বসন্ত আর আরান্না দুজনে জেনারেটর চালাতে যায়নি, সে একা গিয়েছিল। তার মানে তার টাইম লাইনের আরান্না আর এই আরান্না দুজন সেম নয়। আর এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু পোস্ট ক্রেডিট সিনে আমরা দুটো বসন্তকে দেখতে পাই, একটা পেট্রোল পাম্পে আর এরপরেই একটা বসন্ত এসে গাড়ির মধ্যে বসে। বাট এটা কোন বসন্ত সেটা অডিয়েন্সদের কোশ্চেন মার্কেই ছেড়ে দেয়। তো এই ছিল ব্ল্যাক মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।